আমরা আজকে কথা বলবো হচ্ছে প্যারাডক্স অফ পাবলিক স্পিকিং। প্যারাডক্স মানে কি, কারো আইডিয়া আছে? ও তুমি তো সকালে ক্লাসে ছিলে। আচ্ছা গুড, অসুবিধা নেই। আমি কাউকে আমার ক্লাসে আসতে না করি না, ইভেন যদি তার এই কোর্সে নাও থাকে। আচ্ছা, প্যারাডক্স মানে হচ্ছে কি, কোনো কিছু বৈপরীত্য চলে, মানে কোনো জিনিসটা তুমি যে উদ্দেশ্য নিয়ে করতে যাচ্ছ তার একটা উল্টা কিছু ঘটছে। হ্যাঁ, কন্ট্রাস্ট, যে তুমি একটা ভালো বা খারাপ যেটাই বলো, কোনো একটা জিনিস যেমন পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশনের উদ্দেশ্য হচ্ছে একটা মেসেজ দেয়া, কিন্তু দেখা যাচ্ছে সেই মেসেজটা আমরা ওইভাবে যেভাবে চেয়েছিলাম সেভাবে ডেলিভারি হচ্ছে না। আচ্ছা, এখন এটাকে কিভাবে চ্যালেঞ্জ, কিভাবে, আচ্ছা আমরা আপাতত এটার নেচারটা কি সেটা আলাপ করি, তারপর বলবো যে এটাকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি। তাহলে এখানে কি বলছে যে যে কোনো ইফেক্টিভ অরেটর, অরেটর মানে কি স্পিকার, অরেটরি হচ্ছে এই বক্তৃতা দেওয়ার যে বিদ্যা, এটাকে অরেটরি বলে। তো যে কোনো স্পিকার সে অডিয়েন্সের সাথে যখন প্যাশন এবং এমপ্যাথি, এমপ্যাথি মানে কি সহমর্মিতা বা সহানুভূতি, হ্যাঁ এটা নিয়ে কথা বলছে, তার মানে কি অডিয়েন্স আপনাকে মনে করছে যে ইয়েস দ্য স্পিকার ইজ রাইট অন আওয়ার সাইড। কিন্তু স্পিকারের আলাদা এজেন্ডা থাকতে পারে। স্পিকার হয়তো ওর একটা এমন কিছু মেসেজ দেবে যেটা হয়তো অডিয়েন্সের যে চিন্তা করে তার বিপরীতে যেতে পারে। দেয়ার কামস দি প্যারাডক্স। তাহলে এবং এটার জন্য যেটা হয় যে অনেক সময় তোমার কাছে তখন একটা দাড়িপাল্লায় মাপতে হয় যে তুমি কি করবে, তুমি কি অডিয়েন্সের সাথে যাবে নাকি তোমার নিজের ভিউ বলবে। সোশ্যাল নয়েজ, এক্স্যাক্টলি, কারণ এটা হচ্ছে মূলত তোমার যে অডিয়েন্স তাদের একটা বিশ্বদৃষ্টি তৈরি হয়। নর্মালি এটা কিভাবে তৈরি হয় যে তুমি যখন, আমরা সব সময় সোসাইটিতে আমরা যেই স্ট্রাকচারগুলো আমাদের মেন্টালিটি গড়ে দেয়, মাইন্ডসেট গড়ে দেয়, সেগুলোকে আমরা বলি সোশ্যাল ইনস্টিটিউশনস। সোশ্যাল ইনস্টিটিউশনসগুলো হচ্ছে একেবারে ফ্যামিলি, তারপরে মনে করো তুমি যেই ধর্মের অনুসারী সেটার প্র্যাকটিসগুলো, মানে সোশ্যাল ইনস্টিটিউশন বলতে এরকম না যে কোনো বিল্ডিং টিল্ডিং এর ভেতরে তুমি যাচ্ছ, সেটা এটা হচ্ছে একটা সোশ্যাল স্ট্রাকচার। এই সোশ্যাল স্ট্রাকচারটা তোমাকে গ্রুম করে, তোমাকে একটা নির্দিষ্ট ছাঁচে গড়ে তোলে। তো এই যে যখন তুমি ফ্যামিলি, তারপরে বের হয়ে স্কুলে যাচ্ছ, স্কুল থেকে কলেজ, তারপরে মনে করো কোনো মসজিদে মন্দিরে, যেদিকে মানে তুমি যেই ধর্মেরই হও, চার্চ খ্রিস্টানদের জন্য, তারপরে তুমি হয়তো ইসে আসছো, কি বলে ইউনিভার্সিটিতে আসছো, এই যে একটা একের পর এক ধাপ পার হচ্ছ, সেই প্রত্যেকটা জায়গায় একটা কন্টেস্টেশন আছে। কন্টেস্টেশন মানে কি আইডিয়া? হ্যাঁ, কন্টেস্ট আমরা জানি, তাই না, প্রতিদ্বন্দ্বিতা। তার মানে তোমার দ্য ব্রডার কালচার ইউ আর ইন, কন্টেস্টটা কম থাকে। বা আমাদের যেটা সুবিধা আছে, আমরা বাঙালি বা বাংলাদেশি হিসাবে বাংলা ভাষায় কথা বলি, আমাদের ভাষাভিত্তিক একটা ইউনিটি, একটা ঐক্য আছে, ফলে আমাদের কালচারেও এটার প্রভাব পড়েছে। আমরা একইভাবে কথা বলি, একই ধরনের খাওয়া দাওয়া, জীবনযাপন, এগুলো একই ধরনের, ফলে আমাদের সোশ্যাল ইনস্টিটিউশনগুলোর ভেতরে একটা হারমোনি আছে। ব্যাপারটা এরকম ঘটে না যে আমি পিছনে কথা বললে আমি কিন্তু একটু ডিস্ট্রাক্টেড হই। তোমার যদি কোনো জরুরি কোনো কথা থাকে, পিক হিম আপ, গো আউট অ্যান্ড টক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার ক্লাসে কথা বলা যাবে না, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম, এই যে এইগুলোতে যা হয়, চিন্তার সূত্র ছিঁড়ে যায়। ইটস কল্ড দি derailment of my train of thought. derailment বুঝি আমরা, রেলের উপর থেকে পড়ে যাওয়া, ট্রেন লাইনচ্যুত হওয়া, আমার চিন্তার ট্রেন লাইনচ্যুত হচ্ছে। এটা খুব মানে ভালো কাজ না, কারণ চিন্তার ট্রেন, বিশেষ করে স্পিকারের বা প্রেজেন্টারের চিন্তার ট্রেনকে লাইনচ্যুত করে দেওয়া মানে তুমি সবাইকে বঞ্চিত করছো, ঠিক আছে? এখন I have
টু ব্রিং ব্যাক মাই থটস। আমি যেই ধারায় যাচ্ছিলাম, আমরা কথা বলছিলাম কি নিয়ে? না, ডিরেলমেন্টের আগে কি বলছিলাম? আচ্ছা, এই যে একটা ইউনিটি তৈরি হয়, একটা ঐক্য তৈরি হয়, যে একটা কালচারের ভেতরে যখন তুমি থাকো, সেই কালচারের বিভিন্ন আর্টিফ্যাক্ট বলতে সাধারণ বোঝা যাচ্ছে দ্রব্য, কিন্তু এটাকে আমরা কি বলবো, এটাকে ভার্চুয়াল আর্টিফ্যাক্ট বলতে পারি। মানে লাভ, রেসপেক্ট, এগুলোকে আমরা ধরতে পারি না, ইনট্যাঞ্জিবল। তো এগুলোকে আমরা বলতে পারি ভার্চুয়াল আর্টিফ্যাক্ট। এই ভার্চুয়াল আর্টিফ্যাক্টগুলো তোমার ভেতরে জায়গা করে নিচ্ছে তুমি যখনই সোশ্যাল ইনস্টিটিউশন এক জায়গা থেকে অন্য জায়গায় যাও। ফলে হয় কি, সোসাইটি ওয়াইজ যে এক ধরনের ঐক্য, সেটা কিন্তু অত বেশি প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয় না। যখনই তুমি অন্য আরেকটা কালচারে যাও, তখন এইটা খুব ভালোভাবে বোঝা যায় যে ওদের সাথে আমাদের মিল নাই। ওদের ইভেন তুমি যদি পশ্চিমবঙ্গেও যাও, আমরা সব দুই বঙ্গই কিন্তু বাংলায় কথা বলি, বাট ওদের কালচারাল আর্টিফ্যাক্টস অনেক অন্যরকম। এখানে আমাদের হয়তো ধর্মের একটা রোল আছে, ওদের ওখানেও ধর্মের একটা রোল আছে। তাদের ওখানে মনে করো শারদীয় দুর্গাপূজা একটা বিশাল ব্যাপার তাদের এখানে, আমাদের এখানে ঈদ একটা বিশাল ব্যাপার। তো এই যে ডিফারেন্সেসগুলো যখন দুই কালচার থেকে এরকম লোক এক জায়গায় আসে, তখন এটা ভেসে ওঠে। এর আগে কিন্তু টের পাওয়া যায় না। তো তার মানে কি, প্রেজেন্টারের জন্য চ্যালেঞ্জটা হচ্ছে ওই জায়গায় যে সে যখনই এইরকমভাবে অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড বা সোশ্যাল কনটেক্সট থেকে বা কালচার থেকে আসা আরেক কারোর সাথে কথা বলছে, তখন তাদের সাথে কি সে পুরোপুরি যাবে, নাকি তাদের সাথে তার ডিফারেন্সটা মেনটেন করবে, এইটা নিয়ে একটা তার ভিতরে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। ওই দ্বিধাদ্বন্দ্বটাকে আমরা বলছি হলো প্যারাডক্স। ঠিক আছে? আর এটা হচ্ছে যে টেম্পটেশনটা কি? টেম্পটেশনটা হচ্ছে এরকম যে, ও আচ্ছা, আমার অডিয়েন্স আমাকে পছন্দ করছে, ওকে, আমি তার সাথেই থাকি, ওরা যেমন চিন্তা ভাবনা করছে এই ধরনের কথাবার্তাই বলি। কিন্তু আরেক জায়গায় দেখা গেল যে তাহলে তোমার মেসেজ যেটা, সেটা মিস হয়ে গেল। তুমি হয়তো একটা জিনিস নিয়ে কথা বলছো, সেটা হয়তো তোমার অডিয়েন্স পছন্দ করছে। এখন তুমি কি করবে? হোয়াটস ইওর চয়েস? তুমি এটা ছেড়ে দিবে নাকি অডিয়েন্সের সাথে যাবে? এই ব্যাপারটাকে আমরা বলছি, দেখো এই যে দুইটা পার্সোনালিটি, এই যে দুইটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাই হচ্ছে আমাদের প্যারাডক্স। এবং এই প্যারাডক্সটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি হচ্ছে সেটা হচ্ছে যে তোমার যে অডিয়েন্সের যে সেন্টিমেন্ট। এখানে আরেকটা কথা আছে, সকালবেলা বলেছিলাম, বিশ্বদৃষ্টি, মাইন্ডসেট। বিশ্বদৃষ্টি মানে তুমি যেই দৃষ্টিতে বিশ্বকে দেখো। আমরা অনেক সময় নিজেরা অ্যাওয়ার না, নিজেরাই সচেতনভাবে খেয়াল করি না যে আমার একটা পার্টিকুলার কালচারাল আর্টিফ্যাক্ট, ওই যে আমরা কি বলেছিলাম না, তোমাদের মনে পড়ে নিশ্চয়ই, কালচারাল গার্বেজ বলেছিলাম, সরি কালচারাল ব্যাগেজ, এক ধরনের গার্বেজই। তো এই কালচারাল ব্যাগেজের কারণটা কিন্তু ওই সময় তুমি যদি কালচারাল ব্যাগেজটাকে যে কোনো অডিয়েন্স এবং তোমার যে পার্টিকুলার স্পিকার এর কনটেক্সটে বোঝার চেষ্টা করো, তখন এই প্যারাডক্সের ব্যাপারটা চলে আসে। যে হয় এটা উল্টা দিকেও হতে পারে, অডিয়েন্স ঠিক মতো চিন্তা ভাবনা করছে, প্রেজেন্টার বায়াস, প্রেজেন্টার হয়তো খুব কনজারভেটিভ, প্রেজেন্টার হয়তো মনে করো আমি বললাম যে আমার অডিয়েন্সে আমি মেয়েদের উপস্থিতি সহ্য করবো না, কারণ এরা কেউ বোরকা পরে আসে, কাজে আমি এটাকে চাই না আমার ক্লাস। ঠিক আছে? এটা এরকম হয়েছে, তাই না? জাহাঙ্গীরনগরে এরকম হয়েছে, তারপর বিভিন্ন আরেক জায়গায় আরো কোনটা এই পাবলিক ইউনিভার্সিটি হয়েছে। হ্যাঁ, যে আমি যতক্ষণ পর্যন্ত না মেয়েরা বোরকা না পরে আসবে, আমি তাদের সাথে কথা বলবো। এরকম হয়েছে। তাহলে কি হচ্ছে, বায়াসটা হচ্ছে তখন প্রেজেন্টারের সাথে। ঠিক আছে? এটা তো একদম নর্মাল কনটেক্সট, একটা ধর্ম আচরণের একজন অনুসারী তার কনটেক্সট, বাট এটা আরো সেভারাল ইস্যুতে এটা হতে পারে। এখন যদি তুমি ইসে দেখো, ইউনাইটেড স্টেটসে দেখো, ইয়াং ছেলে মেয়েরা বিক্ষোভ করছে, তাই না? এই যে গাজার নিয়ে তারা করছে কি, তাদের ক্যাম্পাসে
ক্যাম্প তৈরি করছে, তাবু ছোট ছোট তাবু দিয়ে ওখানে বসে তারা এটা একটা প্রোটেস্ট করছে। এই প্রোটেস্টটাকে আবার সিনিয়ররা খুব ভালোভাবে নিচ্ছে না, যারা বাইরে ক্যাম্পাসের বাইরে, ক্যাম্পাসের টিচাররা কিন্তু ফ্যাকাল্টিরা এটা তার সাথে একেবারে সংহতি জানাচ্ছে, কিন্তু বাইরের লোকজন এটাকে বলছে যে এদেরকে পাগল বানিয়ে দেওয়া হয়েছে বা এদেরকে আলট্রা লেফট মানে হচ্ছে চরমপন্থী বাম, হ্যাঁ এইরকম এরা ওইদিকে চলে যাচ্ছে, আমাদের এদেরকে ঠেকাতে হবে, এদেরকে বন্ধ করতে হবে, যেই সব স্টুডেন্টরা এই কাজগুলো করছে তাদেরকে বের করে দাও, সাসপেন্ড করে দাও, এইরকম কথাবার্তা আসছে বাইরে থেকে, ঠিক আছে। তার মানে কি, এবং এই কথাগুলো যারা বলছে এরা সবাই হচ্ছে কনজারভেটিভ এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড থেকে আসা, কোনো, এবং তাদের কি তাদের একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে যে এরা আমেরিকাতে কিন্তু একটা ডিভাইড আছে, ভালো রকম ডিভাইড আছে, যে কালো সাদা, ইমিগ্রেন্ট, লোকালস, হ্যাঁ এই যে ডিভাইডটা, এই ডিভাইডের কনটেক্সটে এক একজন এক একটা, হ্যাঁ এক একটা নিচ্ছে, এক একটা স্ট্যান্ড নিচ্ছে, একটা পজিশন নিচ্ছে। এখন বাইডেন বেচারা পড়ে গেছে বিপদে, তাকে ওদেরও করতে হবে, এই যে বাইডেনের এই প্যারাডক্সের ভিতরে পড়ে গেছে ভাই, হ্যাঁ যে তাকে শ্যাম রাখি না কুল রাখি এই অবস্থা, মানে সে এখন দেখছে যে তার যারা হোয়াইট ভোটার বা কনজারভেটিভ ভোটার তাদেরকে সে হারাতে চায় না, কিন্তু সেটা করতে গিয়ে সে আবার মুসলিম ভোটার বা ইয়াং ভোটার তাদেরকে হারাতে যাচ্ছে, মোস্ট লাইকলি এটাই হতে যাচ্ছে, সে হয়তো এই নির্বাচনে হেরেও যেতে পারে এই কারণে। তো এই যে তার মানে কি, এবং এই প্রেজেন্টেশনের যে প্যারাডক্স, এই প্যারাডক্সটা কিন্তু নর্মাল প্রেজেন্টারদের চেয়ে পলিটিক্যাল লিডারদের অনেক বেশি সহ্য করতে হয়, অনেক বেশি সামাল দিতে হয়। আমরা কালকে ওবামার যেই স্পিচটা দেখলাম, সেটা হচ্ছে এটা কীভাবে এটাকে খুব সাকসেসফুলি হ্যান্ডেল করা যায়, ওবামা এটা একটা দারুণ জিনিস দেখিয়েছে। আমার আসলে এটার পরে ওটা দেখানো উচিত ছিল, কিন্তু আমরা একটু আগে দেখিয়েছি, আর আজকে সকালে ক্লাসে ওবামার এটা আগে দেখিয়েছি, তারপরে আমরা এটা নিয়ে আলাপ করেছি। এখন তুমি যদি খেয়াল করো যে ওবামা যেভাবে চেষ্টা করেছে, সে যে ডিভাইডগুলোকে, যে ব্ল্যাক এবং হোয়াইট না, ইমিগ্রেন্ট এবং না, এরা আমরা সবাই হচ্ছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, হ্যাঁ ইউনিটিকে গ্লোরিফাই করেছে, এবং এটা মানে সে বেশ সাকসেসফুলি করেছে। সাকসেসফুলি করার আউটকামটা আমরা কীভাবে বুঝলাম, সে প্রেসিডেন্ট হয়েছে, কারণ এটা তখন 2004-এ তার ওদের ওখানে যেটা হয় কনভেনশন হয়, বিভিন্ন প্রেসিডেন্ট পদপ্রার্থীরা সেদের সামনে প্রসপেক্টিভ ভোটারদের সামনে বক্তৃতা দিতে থাকে, ঠিক আছে। এই বক্তৃতাতে যে সবচেয়ে বেশি কনভিন্সিং ওয়েতে কথা বলতে পারে সেই দেখা যায় যে তাদের যে রিপ্রেজেন্টেটিভরা এটা তারা তাকে করে ফেলে, মানে কনভিন্স করে তাকেই ভোট দেয়। তো সেখানে দেখা যাচ্ছে যে তার কথায় দারুণভাবে সে এটাকে যে সে হোয়াইট ভোটার দিকে বোঝানোর চেষ্টা করেছে যে তার নানা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যুদ্ধ করেছে আমেরিকার হয়ে, ও তখন সেরা ভাবছে যে হোয়াইট ভোটাররা ভাবছে ও আচ্ছা এটা তো এই তো আমাদেরই লোক। আবার যারা ইমিগ্রেন্ট বা আরেকটু লিবারাল বা ডেমোক্র্যাট তাদেরকে সে দিচ্ছে যে আমি একজন ইমিগ্রেন্টের ছেলে, আমি এখানে এই সোসাইটিতে ইমিগ্রেন্টদের যথেষ্ট সুযোগ সুবিধা আছে এবং আমি ওইভাবে বড় হয়েছি এবং আই রিচ দ্য পজিশন, দ্য হাইয়েস্ট পজিশন ইন দ্য আমেরিকান সোসাইটি, প্রেসিডেন্টের পর আমি ওখানে পৌঁছে গেছি। তো এই যে এই ব্যালেন্সিং অ্যাক্ট, হ্যাঁ যথেষ্ট পরিমাণে এবং খুব সাকসেসফুল ডিপ্লোম্যাট, মানে ট্রাম্প বা বাইডেনের ধারে কাছেও যায় না, মানে তারা কোনোভাবে এই জিনিসটাকে ডিভাইডটাকে বন্ধ করতে পারছে না, না বাইডেন না ট্রাম্প। কিন্তু এর আগে আরেকজন ছিল কে, বিল ক্লিন্টন, সেও কিন্তু একই রকমভাবে তার কাজকর্ম অন্যরকম ছিল। সে ইমিগ্রেন্টদের জন্য ডিডন্ট রিয়েলি কেয়ার, পোরদের জন্য রিয়েলি ডিডন্ট কেয়ার, কিন্তু ভাব দেখিয়েছে যে হ্যাঁ আই ডু কেয়ার ফর দ্যাম। এবং এখানেও তাই ওবামাও তাই বলেছে, আমরা যদি তোমাদের মনে পড়ে যে বলছে যে যদি সাউথ শিকাগোর একটা বাচ্চা স্কুলে না যেতে পারে, দ্যাট শুড বি মাই প্রবলেম। আরেকজন সিনিয়র সিটিজেন যদি ওষুধ, আমেরিকাতে ওষুধের দাম অনেক বেশি এবং যারা সিনিয়র সিটিজেন মানে বয়োবৃদ্ধ লোকজন তাদের আয় যেহেতু কম, তাদের খুব মানে অ্যাফোর্ড করাটা তাদের জন্য খুব কষ্টকর হয়ে যায় এবং সব
ইন্স্যুরেন্স আবার এটা কভার করে না। এমনও দেখা গেছে যে আমেরিকা থেকে কানাডাতে গিয়ে এই বুড়ো বুড়িরা গাড়ি চালিয়ে ওখানে গিয়ে ওইভাবে ট্রিটমেন্টের জন্য মানে ওরা ওখানকার রাষ্ট্রীয় ট্রিটমেন্ট পাবে না, অন্য দেশের ওখানকার হলে পাবে, কিন্তু ওষুধ কিনতে পারবে। ওখানে গিয়ে ওষুধ কিনে তারপরে আবার ওরা আমেরিকাতে ফেরত আসে, মানে ওষুধের এত দাম। তো সে তখন বলছে যে এটাও কথার কথা, মানে এটা যে ওবামার আমলে যে ওষুধের দাম খুব কমে গেছে এমন কিছুই হয় না। মানে কারণ কি এখানে মানে আমাদের এটা বুঝতে হবে যে প্রত্যেকটা রাষ্ট্রে লবিং পাওয়ার এবং ইনফ্লুয়েন্স কোন কর্পোরেশনগুলো বেশি। আমেরিকাতে খুব বেশি এটা। আমেরিকাতে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো হচ্ছে 4th লার্জেস্ট শক্তি তাদের, মানে পুরো ইন্ডাস্ট্রির উপর তাদের যে প্রভাব। এবং সেখানে বহু বছর ধরেই অনেকে কথাবার্তা বলছে। একজন লেবানিজ ইমিগ্রেন্টের ছেলে, এই ভদ্রলোকের নাম হচ্ছে রালফ নেইডার। এই রালফ নেইডার বহু বছর ধরে চেষ্টা করছেন, 1960s থেকে চেষ্টা করছেন যে এই কর্পোরেশনগুলোর বিরুদ্ধে তাদেরকে বাধ্য করা, করা। অনেক মোটামুটি প্রোগ্রেস করেছেন উনি, কিন্তু খুব বেশি করতে পারেননি। কারণ কি এই সমস্ত ওষুধ কোম্পানিগুলো আমেরিকান কংগ্রেসম্যান এবং সিনেটরদেরকে প্রচুর টাকা দেয়, তাদের ক্যাম্পেইন কন্ট্রিবিউশন করে ওরা। সোজা কথাই যে আমাদের স্বার্থটা দেখবে, তাহলে ওরা ওই সিনেটের ফ্লোরে ওই রকম কোনো আইনই হতে দেয় না যে আইনগুলো জনগণের পক্ষে যায়, কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর বিপক্ষে যায়। এই যে একটা অবস্থা, এই অবস্থাটা বহু বছর ধরে আছে, কিন্তু সব প্রেসিডেন্টই বলে এটা আমরা এই করবো সেই করবো, কিন্তু কিছু করে না। ওবামা আরেকটা কাজ করেছিলেন যেটা সবাই অনেক খুব, ওবামা কেয়ার, আমরা নাম শুনে থাকতে পারি। ওবামা কেয়ার হচ্ছে আর কিছুই না, গভর্নমেন্ট ইন্স্যুরেন্স প্রোভাইড করবে। তুমি যদি তুমি মনে করো তুমি অ্যাফোর্ড করতে পারছো না ইন্স্যুরেন্স, গভর্নমেন্ট তোমার ইন্স্যুরেন্স প্রোভাইড করবে। কিন্তু এখানে আবার একটা ক্যাচ আছে, সেটা কি যে এই টাকাটা গভর্নমেন্টের কাছ থেকে প্রাইভেট পকেটে যাবে, ইন্স্যুরেন্স কোম্পানির পকেটে যাবে। এখানে তোমার কোনো কিছু করার নেই। তবে ইন্স্যুরেন্স কোম্পানি আবার তাদের পছন্দ মতো ডাক্তারদের কাছে তোমাকে পাঠাবে। তুমি ইচ্ছা হলো খুব ভালো একজন ডাক্তারের কাছে চলে গেলাম না, সে তার একটা লিস্ট আছে। এরকম প্রচুর, বাংলাদেশে এই জিনিসটা এখনো হয়নি, কিন্তু আমার যেটা ধারণা এটা খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে। মানে আই ফিল লাইক কি সেইজ বুঝো, ভবিষ্যৎবাণী করার জন্য আর কি, এরকম বাংলাদেশে এটা হতে যাচ্ছে। কেন? এটা বাজার অর্থনীতির একটা বিশাল কি বলবো, এক ধরনের কিছু ট্রেন্ড। যে দেখবে এখনই কিন্তু অনেক জায়গায় আমার কাছে ইমেল আসে, বিভিন্ন প্রগতি ইন্স্যুরেন্স আর কি সব থেকে আসে, যে না ওখানে গভর্নমেন্টের লাভ কিছুই না, কিন্তু গভর্নমেন্ট যেটা জনগণের কাছে, ওবামা যেটা দেখানোর চেষ্টা করছে, ভর্তুকি তো বটেই, গভর্নমেন্ট যেটা হচ্ছে যে ওই যে ইন্স্যুরেন্স কোম্পানি বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো হয়তো তার ক্যাম্পেইনে প্রচুর টাকা দিয়েছে। তা ঠিক আছে, আমি তোমাদেরকে একটা আয়ের ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু একটু ইনডিরেক্ট ওয়েতে জনগণকে দেখালাম যে আমি হ্যাঁ তুমি ইন্স্যুরেন্স পেয়ে গেছো, তোমার ইন্স্যুরেন্স নেই। SAGE। আচ্ছা যাও, ঠিক আছে। তো তাহলে কি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হেলথ ইন্স্যুরেন্স। তো এখন তাহলে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে তুমি ইউ ডু নট হ্যাভ টু মিন ইট, বাট ইউ ক্যান সে ইট। যে কোনো প্রেজেন্টার এইরকম একটা পাবলিক প্যারাডক্সকে, পাবলিক স্পিকিং এর বা প্রেজেন্টেশনের প্যারাডক্সকে মোকাবেলা করে এভাবে, যে অডিয়েন্সকে একটা ধারণা দেয় ইয়েস আই এম উইথ ইউ, বাট তার নিজস্ব একটা অ্যাজেন্ডা থাকে। এটাকে একটা ফাইন ব্যালেন্সিং অ্যাক্ট বলতে পারো, যে এটা যে যত ভালো প্রেজেন্টার সে তত চমৎকারভাবে এটাকে হ্যান্ডেল করে। ঠিক আছে? তো তাহলে আমরা এটার সঙ্গে ক্লিয়ার না? আমরা তাহলে আমাদের নেক্সট টপিকে যেতে পারি। ওকে, এটা মোস্ট লাইকলি শেয়ার ফাইনাল টপিক। হ্যাঁ, স্টোরিজ অ্যান্ড স্টোরি টেলার্স। স্টোরি টেলিং মানে হচ্ছে মূলত
কিছু মেসেজ তোমার অডিয়েন্সের কাছে পৌঁছাবা ইন দ্য ম্যানার অফ টেলিং এ স্টোরি। ওয়াই? কি মনে হয় কেন? মেসেজটাকে আকর্ষণীয় করা এবং মেসেজটাকে গ্রহণযোগ্য করা এবং মেসেজটা আমরা যেমন মনে করি এইভাবে এখানে এই জিনিসগুলো আমি তোদেরকে সরাসরি পড়াই নেই, কিন্তু এই জিনিসগুলো আছে। ইনফোমার্শাল কথাটা শুনেছ? ইনফরমেশন প্লাস কমার্শিয়াল। তারপরে আরো আছে ইনফোটেইনমেন্ট। ইনফোটেইনমেন্ট এগুলোকে বলা হচ্ছে পোর্টম্যান্টো। পোর্টম্যান্টো মানে হচ্ছে দুইটা শব্দ আলাদা আলাদা শব্দ মিলে যখন একটা শব্দ তৈরি হয়। পডকাস্ট হ্যাঁ, আর হচ্ছে ইনফোমার্শিয়াল মানে ইনফরমেশন কমার্শিয়াল। এটা ইনফোমার্শিয়াল, এটার বাংলাদেশে অলরেডি চলে আসছে। কি বলতো কমার্শিয়াল যে বিভিন্ন প্রোডাক্টেরই দেখো অ্যাডগুলো যে দেখো যে বিভিন্ন মানে স্বাস্থ্যের প্রবলেম নিয়ে প্রথমে কথাবার্তা বলছি। খুব এই প্রবলেমটা এটা হলে এই হতে পারে, এটা থেকে আমাদের এখানে হ্যাঁ 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 মানে আমাদের জনসংখ্যার এত অংশ এই এগুলোতে আক্রান্ত। এগুলো কি করতে হলে কি করতে হবে যে এমন সব প্রোডাক্ট ব্যবহার করতে হবে যেগুলো আমাদের কাছে ওই সব প্রোডাক্ট লাস্টের দিকে হলো ওই কথা। এটা হচ্ছে ইনফোমার্শিয়াল, কমার্শিয়াল ওয়েতে ইনফরমেশন ব্যবহার করছে। স্যার ওটা কি বলছিলেন? পোর্টম্যান্টো। পোর্টম্যান্টো পোর্টম্যান্টো মানে হচ্ছে হলো দুইটা আলাদা ওয়ার্ড। এখানে যেটা আর কি ইনফরমেশন কমার্শিয়াল আর কমার্শিয়াল। হ্যাঁ এটা হচ্ছে ইনফরমেশন, আমি আর এটা পুরোটা লিখলাম না, এন্টারটেইনমেন্ট। ঠিক আছে, আর এই ধরনের ওয়ার্ডকে বলা হচ্ছে পোর্টম্যান্ট। অনেকটা মোস্ট লাইকলি ঠিক আছে। আর ইনফোটেইনমেন্টটা আরো মজার। ইনফোটেইনমেন্টের একটা খুব চমৎকার উদাহরণ আমি দেখেছিলাম। মোহাম্মদপুরের টাউন হল আছে না, টাউন হল ছিল, ওখানে একটা বাস স্ট্যান্ডের ওখানকার পুলিশ ফাঁড়ির একটা বিজ্ঞাপন ছিল যে বিশাল পুরস্কার। কি এখানে লেখা আছে, যদি আপনি ক্রমাগত 20 বছর ধূমপান করেন পুরস্কার মৃত্যুদণ্ড। তারপরে হচ্ছে যদি আপনি 10 বছর আপনার শারীরিক ফুসফুস জনিত শারীরিক অসুস্থতা, এটা হচ্ছে পুরস্কার। মানে তুমি মজার একটা করে একটা সিরিয়াস ইস্যুকে যখন তুমি দিচ্ছ, সিরিয়াস ইস্যুর ইনফরমেশন দিচ্ছ, সেটা হচ্ছে ইনফোটেইনমেন্ট। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো হচ্ছে এসছে হলো কমিউনিকেশন থিওরি থেকে। এগুলো আমার শৌখিন পড়াশোনা মানে মোটামুটি। কিন্তু যেটা হয় যে সোশ্যাল স্পেসে যে বিভিন্ন কালচারাল আর্টিফ্যাক্ট তৈরি হয় সেগুলোকে তোমাকে বুঝতে শেখায়। এই জন্য আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড ইন ইট। হ্যাঁ, তোমরাও হয়তো এগুলো নিয়ে দেখতে পারো যে কোথায় কোন জিনিসটা এরকমভাবে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, তাহলে স্টোরি টেলিং এর কনটেক্সটে এই আইডিয়াগুলো দরকার কেন? যে ইউ আর সাপোজ টু সেন্ড এ মেসেজ, বাট এটাকে এমন একটা মোড়কে র্যাপ করে নেয়া, এটাকে মুড়ে দেয়া যে বাইরে থেকে এটা অত্যন্ত চিত্তাকর্ষক। চিত্তাকর্ষক মানে হচ্ছে চিত্তকে আকর্ষণ করে, মানে তার মানে মাইন্ডকে অ্যাট্রাক্ট করে। এইটা এইরকম একটা মোড়কে মুড়ে দেয়া। তো এই জিনিসটা হচ্ছে প্রেজেন্টার এবং পাবলিক স্পিকাররা র্যান্ডম ব্যবহার করে, এবং আমিও তাই করি। আমি কিন্তু তোমাদেরকে প্রচুর গল্প বলছি, তাই না? গল্পগুলোর মানেটাই হচ্ছে যে প্রাসঙ্গিকতা একসাথে নিয়ে আসা, যে এটা আমি যে ইনফরমেশনটা দিচ্ছি সেই ইনফরমেশনটার প্রসঙ্গটাকে নিয়ে আসা, এবং এটার কনটেক্সটে আবার কিছু বাস্তব উদাহরণ নিয়ে আসা যেগুলো এটাকে সাপোর্ট করে।
ঠিক আছে? সো স্টোরি টেলিং এর উদ্দেশ্যই হচ্ছে তাই। It involves crafting a compelling and engaging story that captures the audience's attention, resonates with their emotion. Resonate মানে কি? অনুরণন, হ্যাঁ, তার ইমোশনের সাথে সাথে মানে একই সাথে বাঁচতে থাকে, মানে একই টিউন। আর their experience and effectively delivers a message. আমার ultimate goal হচ্ছে effectively to deliver a message effectively. তো সেইটার জন্য আমি করছি কি এটাকে একটা চমৎকার মোড়কে মুড়ে দিচ্ছি, এটার সাথে সুন্দর কথাবার্তা, কিছু প্রাসঙ্গিক স্টোরি, উদাহরণ, অ্যানেকডোটস এগুলো দিয়ে দিচ্ছি। সো দ্যাট ইজ কল্ড স্টোরি টেলিং। আচ্ছা, তাহলে এখানে এটার গঠনটা কেমন, স্ট্রাকচারটা কেমন, সেটা হচ্ছে এরকম যে এটা ট্রান্সেন্ড মানে কি, অতিক্রম করে যাওয়া। হ্যাঁ, এটা যে শুধুই ফ্যাক্টস আর ফিগার্স, আমি এখানে বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল ফিগার দাঁড় করিয়ে দিলাম, সেটা শুধু না, এটাকে এক ধরনের চোখ কাড়ে, দেখে চোখে আরাম লাগে এরকম একটা ভঙ্গিতে, এরকম একটা স্ট্রাকচারে এটাকে প্রেজেন্ট করা। ফলে এটা কি করে, ইট ক্রিয়েটস এ ভিভিড রিলেটেবল এক্সপিরিয়েন্স। ভিভিড মানে হচ্ছে পরিষ্কার, রিলেটেবল যেটা তুমি বুঝতে পারো, তোমার কাছে রিলেট করে, এরকম একটা এক্সপিরিয়েন্স তৈরি করছে। এবং এখানে ক্যারেক্টার, প্লট থাকতে পারে, সেটিং থাকতে পারে, কনফ্লিক্ট থাকতে পারে, allowing the audience to immerse themselves in the narrative. Immerse মানে হচ্ছে ডুবে যাওয়া। মানে আমি তোমাদেরকে বিভিন্ন গল্প বলছি, ওই গল্পের ভিতর দিয়ে আমি এমন একটা আমার মেসেজের যেই জায়গাটা সেখানে তোমাকে নিয়ে যাচ্ছি, যাতে করে তুমি এটার সাথে অ্যালাইনমেন্ট ফিল করো, এটার সাথে যে তুমি হ্যাঁ আমি এটা বুঝতে পারছি, আমি এই জায়গায় আছি, এই ব্যাপারটা তৈরি করা। আর এখানে যেটা হয় যে উইভিং মানে কি, উইভিং হ্যাঁ বোনা। তাহলে আমি এখানে কি করছি, উই আর উইভিং টুগেদার এলিমেন্টস অফ এ স্টোরি। Communicators can make complex concepts more understandable, memorable and impactful. তার মানে কি, এরকম একটা গল্প বুনে তোমার এটার ইম্প্যাক্টটা আমি বাড়িয়ে দিচ্ছি অডিয়েন্সের কাছে এই গল্পের কনটেক্সটে। যেমন মনে করো এই আমরা যখন এই জেনারেশনাল ডিভাইডের কথা বলবো, যদি আমি এইভাবে বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেশনাল ডিভাইড মানে কি, এই প্রজন্ম থেকে অন্য প্রজন্মের যে ডিফারেন্সটা, গ্যাপটা, ওইটা হলে আমরা একেবারে সলিড উদাহরণ আমাদের চোখের সামনে আসে, গাজা এনক্যাম্পমেন্ট। হ্যাঁ, তাহলে এইরকম ভাবে আমি যদি রিলেট করতে পারি, ওই রিলেট করার জন্য আমি গল্পই ব্যবহার করছি, কিন্তু সত্যি গল্পই ব্যবহার করতে পারি, আমি মিক্সড গল্প ব্যবহার করতে পারি। এই সব কিছু হচ্ছে আমার স্টোরি টেলিং। আচ্ছা, তাহলে এটার পারপাস গুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে এনগেজমেন্ট, তোমার অডিয়েন্সের ইন্টারেস্ট নিয়ে আসা। আরেকটা হচ্ছে হলো তাদের কাছ থেকে পার্টিসিপেশন চাওয়া। আমি যদি একটা গল্প বলি এবং গল্প বলতে বলতে বলছি এর পরের স্টোরিটা কি হতে পারে, তখন এই গল্প বলতে বলতে আমি তোমাকে কি করছি, আমার সাথে একই তালে নিয়ে আসছি, একইভাবে তুমি চিন্তা করছো আমার সাথে। তারপরে আমি যখন থেমে যাচ্ছি তখন তোমার ভিতরে কিন্তু অলরেডি একটা তৈরি হয়েছে, একটা প্রেডিকশন তৈরি হয়েছে। ওই প্রেডিকশন দিয়ে তুমি বলতে পারো যে হ্যাঁ এটার পরে এরকম হতে পারে, দ্যাটস দ্য লাইকলি সিনারিও, এটার পরে এটা হতে পারে। ঠিক আছে? আচ্ছা, মেমোরেবিলিটি হচ্ছে যে তোমার যে কোনো স্ট্রেট ফ্যাক্টস আমি যদি তোমার দিকে ছুড়ে দিই, এই তথ্য এটা বলছে, এই জরিপে এই বলছে, যেমন মনে করো আমাদের প্রেজেন্টেশনের কনটেক্সটে একটা ফ্যাক্টস আমি তোমাদেরকে দিতেই পারি যে আমেরিকান এক্সিকিউটিভদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, সিইও যারা, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে রিগার্ডিং দ্য প্রেজেন্টেশন, না তুমি সবচেয়ে বেশি কোন জিনিসটা ভয় করো, মনে করো মৃত্যু ভয়।
তারপরে কি হচ্ছে প্রেজেন্টেশনের পার্ট, এবং এটার একটা মানে স্ট্যান্ডিজ গ্রুপ নামে একটা গ্রুপ এই পোলটা এই জরিপটা করেছিল। তো আমি যদি সরাসরি এই জরিপের রেজাল্টটা তোমাদেরকে দেখিয়ে দিতাম, ইট উড নট বি দ্যাট মাচ ফান। কিন্তু যখন আমি সিইওদের কথা নিয়ে আসছি, সিইওরা কি আসলে বেসিক্যালি অত্যন্ত পাওয়ারফুল লোকজন, তাই না? বিভিন্ন কোম্পানিকে চালাচ্ছে, তারাই এটাকে ভয় পাচ্ছে, তাহলে আমরা তো সাধারণ আমজনতা, আমাদের তো আরো ভয় পাওয়ার কথা। তো কাইন্ড অফ এই যে এক ধরনের গল্পের আইটেম নিয়ে আসা, এই জিনিসটাকে আমরা ব্যবহার করছি। এবং এর ফলে কি হচ্ছে, ইট ক্রিয়েটস অ্যান ইমোশনাল ইমপ্রিন্ট। এই কথাগুলো তোমরা যখন মনে করো পরীক্ষার খাতায় এই কথাগুলো লিখতে হবে আমি বলছি না, কিন্তু যদি এটা তুমি বোঝার চেষ্টা করো, দিস ইজ এ গুড addition to your vocabulary. Emotional imprint. Imprint মানে হলো ছাপ, ইমোশনাল অনুভূতির একটা ইমপ্রিন্ট তোমার মনে গেঁথে গেল, তোমার মেমোরিতে গেঁথে গেল। আচ্ছা, ফলে it makes it easier for the audience to retain and recall information. Retain মানে হচ্ছে ধরে রাখা, recall মানে হচ্ছে মনে করা, পরে মনে করা। তাহলে তুমি যদি একটা গল্পের ছলে কোনো কিছু মনে রাখতে পারো, যদি তোমাকে বলা হয় তুমি এটা মনে রাখতে পারো, পরে এটাকে খুব চমৎকারভাবে আবার নিয়ে আসতে পারো। তো এইটা হচ্ছে মেমোরেবিলিটি। ইমোশনাল কানেকশন। Stories evoke emotions, allowing the audience to empathize with characters and the message being conveyed. আমি যে মনে করো যদি তোমাদেরকে সেবা প্রকাশনীর গল্পের বইয়ের কথা বলি, অনেকে এখানে রকিব হাসানের তিন গোয়েন্দা পড়েছে, অনেকে, রাইট? এই তিন গোয়েন্দা তোমার নিয়ে যদি আমি এই প্রসঙ্গে একটা কিছু বলার চেষ্টা করি, তিন গোয়েন্দার ব্যাপারটা এসছে কিভাবে, অনেক কিছুর মিশন। তুমি কি রিয়েলাইজ করতে পারো? শার্লক হোমস, তারপরে সত্যজিৎ রায়ের যে আছে ফেলুদা, এরকম অনেক কিছুর একসাথে মিশেল করে এটাকে তিনজন গোয়েন্দার করেছে। এবং এই ক্যারেক্টারগুলো কিন্তু আমেরিকান কমিক বইগুলোতেও আছে, অনেক কার্টুনে আছে। হ্যাঁ, তাহলে জিনিসগুলো কি করছে তাহলে, যে তোমার বিভিন্ন ক্যারেক্টার তৈরি হচ্ছে যেগুলো তোমার যে অতীতের স্মৃতি, সেই স্মৃতির সাথে কানেক্ট হুক আপ করে আমার মেসেজটা তোমার কাছে চলে যেতে পারছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমরা বলছি ইমোশনাল কানেকশন। ইভোক মানে হচ্ছে বের করে নিয়ে আসা, ইনভোক হচ্ছে ডেকে আনা, ইভোকও যে তোমাকে তোমার ভিতরে একটা ফিলিংস জাগানোর জন্য একটু খোঁচা দিচ্ছে, এরকম ইভোক। ঠিক আছে? ইনভোক, ইভোক, প্রভোক। আচ্ছা, প্রভোক হচ্ছে অন্য জিনিস। প্রভোক হচ্ছে প্ররোচিত করা, কোনো কিছু করার জন্য কাউকে উস্কে দেয়া, এটা হচ্ছে প্রভোক। ঠিক আছে? এমপ্যাথাইজ মানে হচ্ছে সহমর্মিতা, সহানুভূতি। মানে তুমি ওই লেভেলে গিয়ে তুমি চিন্তা করছো যে ইফ ইউ ওয়ার ইন মাই শুজ হোয়াট উড ইউ ডু, আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে কি করবে। তার মানে তোমাকে আমি এই লেভেলে নিয়ে আসছি, এইটাকে আমরা সহমর্মিতা। আচ্ছা, সো আরেকটা হচ্ছে হলো কি, আরেকটা স্টোরি টেলিং এর কাজ হচ্ছে পারসুয়েশন। কোন একটা ভালো স্টোরি আমি তোমাদের কাছ থেকে মনে করো একটা কোনো জনকল্যাণমূলক কাজ চাই। হ্যাঁ, মনে করো আমি বলছি যে ও রাস্তাঘাটে প্রচুর রিক্সাওয়ালা, যেটা কয়েকদিন আগে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর করেছে, যে পানির বোতল দিয়েছে। আচ্ছা, এখন আমি যদি তোমাদেরকে বলি যে তোমরাও পানির বোতল দাও, তখন আমি কি করবো, যে দেখো টেক্সটাইলের ওরা কিন্তু দিয়েছে, সবাই ওদের খুব প্রশংসা করেছে। তাহলে কি ইনডিরেক্টলি তোমাদের ভিতরে একটা তৈরি হলো যে ও আচ্ছা আমরাও এরকম প্রশংসা পেতে পারি। সো এই যে এই ব্যাপারগুলো হচ্ছে কাইন্ড অফ পারসুয়েশন, কাউকে উদ্বুদ্ধ করা। সিম্পলিসিটি অ্যান্ড ক্লারিটি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, বিশেষ করে এটা আমি তো মনে করি, আমি আমার কম্পিউটার সায়েন্সের টিচিং অনেক সময় ব্যবহার করি, যে গল্প বললে তোমার অনেক কঠিন কনসেপ্টগুলো সোজা হয়ে যায়। ঠিক
ঠিক আছে? এটা তো আরো অনেক টিচার ওই একই জিনিস ব্যবহার করে, যে তোমাকে জাস্ট বিশেষ করে তুমি মনে করো যদি যেসব বিভিন্ন পাজলগুলো যখন ইসের ভাষায় মানে বর্ণনামূলকভাবে একটা পাজল বর্ণনা করা হয়, ওটার ভিতরে কিন্তু একটা লজিক আছে, কিন্তু যখন তুমি এইভাবে বর্ণনা করছো তখন এই ব্যাপারটা একটু বেশ ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন ইউ ফিল ইন্টারেস্টেড টু সলভ দ্যাট। তাহলে এইটা হচ্ছে ক্লারিটি কনটেক্সট। আর স্টোরি টেলিং is not limited to traditional narratives. পরে হ্যাঁ এই ক্লাসেরটা এই ক্লাস। আচ্ছা, এবং এটা কি বিভিন্ন ফর্মে আসতে পারে, ইনক্লুডিং অ্যানেকডোটস। অ্যানেকডোটস মানে হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স, যখন প্রেজেন্টার তার পার্সোনাল। আমি যেমন আমার ছাত্র অবস্থায় আমাদের কাছে অলরেডি অনেক কথা বলে ফেলেছে যে আমি ছাত্র অবস্থায় এই করেছি, ওখানে এইটা ফেস করেছি, এরকম বলেছি, এগুলো হচ্ছে অ্যানেকডোটস। তারপরে কেস স্টাডিজ, যেগুলো অলরেডি ডকুমেন্টেড বিভিন্ন জায়গায়, মনে করো বইয়ের মধ্যে আছে বা এসে, এগুলো হচ্ছে কেস স্টাডিজ। বা কেস স্টাডিজটা বিশেষ করে কাজ করে হচ্ছে তুমি যখন একটা রিসার্চের উদ্দেশ্য নিয়ে কোনো একটা জিনিস, কারো একটা ঘটনা কাউকে ফলো করছো, এটা হচ্ছে কেস স্টাডি। আচ্ছা, তারপর হচ্ছে টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল হচ্ছে কোনো কিছু সম্বন্ধে দেয়া, একটা মতামত ব্যক্ত করা। হ্যাঁ, আর হচ্ছে কি ইভেন মেটাফর। মেটাফর কি রূপক, যে কোনো কিছু রূপক নিয়ে কথা বলো, যে ও এখন দাতা হাতেম তাই হয়ে গেছে, অথবা দাতা মুহসিন। হ্যাঁ, মানে তুমি মনে করো দেখলে যে তোমার এক ক্লাসমেট খুব বন্ধু বান্ধবকে খাওয়াচ্ছে, তুমি মজা করে বলছো যে ও এখন তো দাতা হাতেম তাই হয়ে গেছে, মুহসিন হয়ে গেছে। সো এই তুমি একটা রূপক ব্যবহার করছো। সো ইট ইজ মেকিং things more understandable. এটা আর সবচেয়ে এই যে জিনিসটা আমরা এটার কাছ থেকে চাই যে এটার ইফেক্টিভনেসটা তখনই আসে যখন এই মেসেজটা রিলেটেবল হয়, অডিয়েন্সের কাছে পৌঁছায়, ইম্প্যাক্টফুল হয় এবং মেমোরেবল হয়। মানে এটা একটা ইম্প্যাক্ট তোমার ভিতরে গেঁথে যাচ্ছে এবং তোমার মনে থাকছে। এই জিনিসটা তোমার স্টোরি টেলিং এর মাধ্যমে আমরা খুব সহজে অ্যাচিভ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, ডান। আমরা এখন ডান। এখন যেটা কি বলবো, যদি আমি একটা ইফেক্টিভ প্রেজেন্টেশন চাই তাহলে কিছু পয়েন্ট, এগুলো কিন্তু পরে আসছে, এখানে শেষ না, এগুলোর আলাদা চ্যাপ্টারই হবে প্রত্যেকটার জন্যই অলমোস্ট। হ্যাঁ, তো কিন্তু এটা আমি একটা জাস্ট বলছি যে তুমি এই মুহূর্তে আমাদের সামনে একটা যদি ইফেক্টিভ প্রেজেন্টেশন দিতে চাও তাহলে কি কোন জিনিসগুলো দরকার। নোইং ইউর অডিয়েন্স, আমি আগে দিয়ে বলে এসেছি। আমি কিন্তু আমি জানি না তোমরা খেয়াল করছে কিনা, আই এম ট্রাইং মাই বেস্ট টু নো ইউ গাইস। ওয়াই? গুড প্রেজেন্টেশন মানে আমি ওইভাবে যে আমার প্রেজেন্টেশনটা যাতে তোমাদের কাছে পৌঁছায়, কোন মোড়কে গেলে, কোন কিভাবে করলে এটা সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে পৌঁছায়। সো দ্যাট ইজ ইয়োর knowing the audience. আচ্ছা, স্ট্রাকচারিং দ্য কন্টেন্ট, তোমার কন্টেন্টটাকে তোমার ওইভাবে সাজাতে হবে যে প্রথমে আমি এন্ডের কথা বলতে পারি না, প্রথমে আমার শেষে গিয়ে আমার ইন্ট্রোডাকশন বলতে পারি না। প্রথমে একটা সুন্দর ইন্ট্রোডাকশন, তারপরে এর মধ্যে তোমার পুরো স্ট্রাকচারটা, তার সাথে শেষে শেষ করছে একটা সুন্দর কিছু দিয়ে একটা বলতে। আচ্ছা, আর ইউজিং ভিজুয়ালস ইফেক্টিভলি। ভিজুয়াল তোমার যে কন্টেন্ট তুমি ডেলিভার করবে সেটাকে সুন্দর করে সাজিয়ে রাখা, যাতে করে এটা তোমার অডিয়েন্স মানে মনে করো তুমি যে কোনো একটা, মনে করো প্রোগ্রামিং কন্টেস্ট নিয়ে তুমি কথা বলতে চাও, তো প্রোগ্রামিং কন্টেস্ট নিয়ে তোমাকে ফার্স্ট বলতে হবে যে প্রোগ্রামিং কন্টেস্টে কি, তারপরে প্রোগ্রামিং কন্টেস্টের গুরুত্ব কেন, তারপরে বলতে পারো যে প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণ করতে হলে কি ধরনের দক্ষতা লাগে এবং সেটা তোমরা কিভাবে পেতে পারো। এই যে আমি একের পর এক এই জিনিসটাকে করে নিয়ে আসলাম, এটাই হচ্ছে স্ট্রাকচারিং দ্য কন্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ইউজিং ভিজুয়ালস ইফেক্টিভলি। ভিজুয়ালস বলতে আমরা বোঝাই হচ্ছে এটা একটা ভিজুয়ালস, ভিডিও একটা ভিজুয়াল, হ্যাঁ, চার্ট এসব এগুলো কিন্তু ভিজুয়াল হতে পারে। আর তারপর কি
বক্তার দিক থেকেও প্রেজেন্টারের দিক থেকেও কিছু জিনিস লাগবে। সেটা কি? ডেলিভারিং উইথ কনফিডেন্স। যে আমি সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি, আমি কি ভয় পাচ্ছি নাকি আমি আমি নিজেই নিশ্চিত না যে আমার মেসেজ কি পৌঁছাবে কি পৌঁছাবে না, কিন্তু এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, অ্যাডিং ইন্টারঅ্যাক্টিভিটি, যেটা আমি তোমাদের কাছ থেকে চাই। যদিও তোমরা খুব বেশি ইন্টারঅ্যাক্ট করো না, কিন্তু মানে হয়তো সেটা এই জন্য হতে পারে যে এই ম্যাটেরিয়ালগুলো আগে থেকে তোমাদের কাছে পরিচিত না, সেটা একটা হতে পারে। যেমন অন্য ক্লাসগুলোতে ম্যাথ ক্লাস বলো, প্রোগ্রামিং এর ক্লাস বলো, সেগুলোতে হয়তো ইউ আন্ডারস্টুড দ্য স্টাফ অ্যান্ড দেন ইউ আর এক্সপ্রেসিং ইউর মাইন্ড। তুমি হয়তো টিচার করছো, স্যার এটা তো এইভাবে করা যায়। সো এই জিনিসটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ। এবং কোনো প্রেজেন্টার যদি কোনো একটা পার্টিকুলার জিনিস মেসেজটা পাঠাচ্ছে, সেটা ইন্টারঅ্যাক্টিভলি যদি পাঠায়, দ্যাট বিকামস মোর ফ্রুটফুল, দ্যাট বিকামস মোর ইম্প্যাক্টফুল। আর কি? ensuring your content is top notch. Top notch কি? একেবারে একদম পারফেক্ট বা এক্সেলেন্ট এরকম। এটাও খুব কঠিন, এটাও তৈরি করা খুব কঠিন। যদি এটা নিয়ে আমরা চেষ্টা করি, কিন্তু এটাও বেশি কঠিন। ঠিক আছে? সো এইগুলো হচ্ছে একটা ইফেক্টিভ প্রেজেন্টেশনের কর্নারস্টোন। আমরা বলতে পারি যে এগুলো যদি আমি অ্যাচিভ করতে পারি, আমার প্রেজেন্টেশন উইল বিকাম ভেরি ভেরি ইফেক্টিভ। ঠিক আছে? অলরাইট, তাহলে আমরা এই ঘড়িটা কি আছে? আমরা কি একটা জিনিস করতে পারি, এখন একটু প্র্যাকটিস করতে পারি, স্বতঃস্ফূর্ত কেউ ভলান্টিয়ার হিসাবে এখানে একটু প্রেজেন্টেশন দিয়ে করতে পারি? এটা অন্য করলেও তাহলে আমরা একটু